কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিকে। 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে তুমুল গন্ডগোল। পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা, খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে জনতার। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ সকাল থেকে যে ঘটনা আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, তুমি ঘটনাস্থলে পৌঁছেছো, এই মুহূর্তে কি পরিস্থিতি, প্রেক্ষাপট জানাও দর্শকদের। একেবারে দেখো, সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি ছিল এই কেকতলির মহিষপুরা এলাকায়, এবং সব থেকে বড় বিষয় যে স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। গতকাল যখন সে নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন যখন তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে চান, তখন তাদেরকে বলা হয় যে সেখান থেকে অভিযোগ সেই এলাকাটি সেই কুলতলি থানার অন্তর্গত নয়, সেটিকে অন্য জায়গায় গিয়ে তাদেরকে অন্য থানায় গিয়ে তাদেরকে অভিযোগ দায়ের করতে হবে। এবং সেখান থেকেই জনতাদের মধ্যে আক্রোশ ছড়ায় যে সেই সময় যদি তারা সক্রিয়তা দেখাতেন বা খোঁজ খবর চালাতেন, তাহলে পরে কিন্তু আজকে হয়তো সেই নাবালিকাকে জীবিত অবস্থায় পাওয়া যেত। কিন্তু সেখান থেকে বেশ কিছুক্ষণ বাদে যখন জয়নগর থানায় তারা অভিযোগ দায়ের করেন এবং তারপর যখন পুলিশ খোঁজাখুঁজি শুরু করে, তারপরে কিন্তু অভিযুক্ত যে ছেলেটি তাকে গ্রেপ্তার করা হয় এবং তার থেকে কিন্তু জানা যায় যে কোথায় সে মেয়েটিকে ফেলে রেখেছে। এবং সেখান থেকে পুলিশ তাকে সঙ্গে নিয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখা যায় যে নাবালিকার যে বাড়ি, তার বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি ধান ক্ষেত, তার পাশের একটি খালের মধ্যে তার দেহ পড়ে রয়েছে এবং পুলিশ রাত্রিবেলায় সেই দেহ উদ্ধার করে এবং ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এবং সেক্ষেত্রে সম্পূর্ণভাবে মেয়েটির একটি বন্ধুর থেকে বয়ান নিয়ে সেই ছেলেটি অবধি পৌঁছায় কিন্তু পুলিশ। এবং সেক্ষেত্রে যে সক্রিয়তা তারা পরবর্তীকালে দেখিয়েছিল, সেই সক্রিয়তা যদি যখন প্রথমে তাদেরকে জানানো হয় তখন যদি দেখাতো, তখন সেই পরিস্থিতিতে কিন্তু মেয়েটিকে উদ্ধার করা যেত বলে বাড়ির বা স্থানীয় বাসিন্দাদের দাবি। সেখান থেকে আজকে সকালবেলা তারা পুলিশের ফাঁড়ি ঘেরাও করে এবং সেখান থেকে পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের তরফ থেকে একে অপরের প্রতি কিন্তু বচসার থেকে শুরু হয় ইট বৃষ্টি, সেখান থেকে কাঁদানে গ্যাস ছোড়া, সমস্ত রকম ভাবে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থল জুড়ে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, ঘটনাস্থলে র্যাব নামানো হয়েছে এবং এখন পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু প্রশাসনকে যথেষ্ট মাত্রায় বেগ পেতে হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, বিধায়ক ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকেও সেখানে পৌঁছাতে দেন না এবং তাদের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভটা কেন শাশ্বতী? দেখো, বারবার করে যে অভিযোগ উঠছে যে এখানকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েত সক্রিয় নয়, তাদেরকেও যখন এই ঘটনাটি জানানো হয় তখন তারা কোনো রকম সচেষ্ট ভূমিকা পালন করেনি। এবং যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বাড়ির সামনের অংশ দিয়ে কিন্তু মেয়েটি কে শেষবার যেতে দেখা গেছে। তাই সে তার বাড়ির বাইরে যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ যখন তার মেয়েটির বাড়ির লোক দেখতে চায় তখন তিনি অস্বীকার করেন এবং একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যে এই অঞ্চল, যেই অঞ্চলটির এই ঘটনাটি ঘটেছে, সেটি সম্পূর্ণ রাত্রিবেলা অন্ধকার থাকে, কোনো রকম আলো সেখানে ব্যবস্থা নেই। এবং বাড়ির প্রত্যেকটি বাড়ি থেকেই কিন্তু মেয়েরা বা বাড়ির বউরা তারা যখন রাত্রিবেলা বেরোন তখন কিন্তু তাদের নিরাপত্তা জনিত একটি অসুবিধা কিন্তু রয়েছে। কিন্তু বারবার পঞ্চায়েত প্রধানকে সেই বিষয়ে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা কিন্তু তারা নেননি। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এবং বিধায়কের বিরুদ্ধে তাদের ক্ষোভ। সেখান থেকেই আজকে যখন সকালে পুলিশের সঙ্গে বচসা বাঁধে, সেখান থেকে দেখা যায় যে পরবর্তীকালে বিধায়ক এলে তার উপরও কিন্তু সেই ক্ষোভ গিয়ে উঠে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এবং তারা বারবার বলছেন যে আজকে এই ঘটনা একজনের সঙ্গে ঘটেছে, পরবর্তীকালে আবারও এই ঘটনা ঘটবে না, তার দায় কে নেবে? সেক্ষেত্রে পুলিশের যে অনিষ্ক্রিয়তা দেখা গেছে, সেই নিষ্ক্রিয়তা, এই যে নিষ্ক্রিয়তা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এখন পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে তারা যখন থেকে অভিযোগ তারা দায়ের করেছে, সেখান থেকে তারা তারপরেই কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে কিন্তু ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করা হয়। এবং ইতিমধ্যেই পরবর্তী যে তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু এগোচ্ছেন তারা।
এবং আরো একটি বিষয় তারা জানাচ্ছেন যে সমস্ত বিষয়টি তাদের নজরদারিতে ছিল, কিন্তু আজকে স্থানীয় বাসিন্দারা হঠাৎ করে তাদের উপর চড়া হয়েছে বলে পুলিশের অভিযোগ উঠছে। এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কাঁদানে গ্যাস করা হয়, কারণ প্রচুর পরিমাণে গ্রামবাসী তারা কিন্তু যেভাবে পুলিশের ওপর এবং সরকারি সম্পত্তির ওপর আঘাত এনেছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কিন্তু তাদের কাঁদানে গ্যাস ছোড়ার প্রয়োজনীয়তা পড়েছিল। শাশ্বতী, এই যে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের অভিযোগ, অর্থাৎ সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, এর প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে? কাউকে চিহ্নিত করে যারা ভাঙচুর করেছেন তাদের পেছনে কেউ আছে কিনা, কোনো রাজনৈতিক শক্তি আছে কিনা, এই ধরনের কোনো মন্তব্য কি পুলিশের পক্ষ থেকে এখনো করা হয়েছে? দেখা ইতিমধ্যে বেশ কয়েকজন স্থানীয় তাদেরকে কিন্তু আটক করেছে জয়নগর থানা পুলিশ, এবং সেখান থেকে আরো একটি বিষয়ের উপর নজর রাখছে যে রাজনৈতিকভাবে যাতে পরিস্থিতি আরো হাতের বাইরে না চলে যায়। ইতিমধ্যেই হাসপাতাল অর্থাৎ পদ্মের হাট যে হাসপাতাল, যেখানে ইতিমধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে, সেখানে যাওয়ার আগে কিন্তু অগ্নিমিত্রা পাল তাকে কিন্তু রাস্তাতেই আটকানো হয়েছে। এবং প্রতিমা মণ্ডল, যিনি এলাকার সংসদ রয়েছেন, তাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা আবার উত্তেজিত হয়ে উঠেছেন। এবং বোঝাই আছে যে একটি রাজনৈতিক চাপানোত্তর কিন্তু পরিস্থিতির উপর যথেষ্ট মাত্রায় হাবি হচ্ছে, যার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত রকম নিরাপত্তাজনিত ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। রাজ্যে মহিলা ও শিশুদের জন্য রাজ্য নিরাপদ নয়, রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগের জন্য চিঠি উল্লেখ করলেন শ্রী মাহাতো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক এই চিঠিতে ঠিক কি অভিযোগ জ্যোতির্ময় সিং মাহাতোর? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখলেন একদিকে জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার যিনি সাংসদ, বিজেপির সাংসদ, এবং তিনি তার বক্তব্যটা পরিষ্কারভাবে জানালেন যে এই রাজ্যে যা অবস্থা বাংলায়, এই বাংলায় কিন্তু রাজ্য মহিলা এবং শিশুদের জন্য নিরাপদ নয়, এবং এই রাজ্যে অবিলম্বে ৩৫৫ ধারা প্রয়োগের জন্য তিনি তার চিঠিতে উল্লেখ করলেন। এবং তার সঙ্গে তিনি আজকের যে ঘটনা ঘটেছে জয়নগরে, সেই ঘটনা যেমন উল্লেখ করেছে, পাশাপাশি কিন্তু আরজিকরের ঘটনা উল্লেখ করেছে, এবং রীতিমতো পুলিশকে তার দোষারোপ করেছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার আবেদন যে বাংলা শিশুদের এবং মহিলাদের জন্য নিরাপদ নয়, এবং অতি শীঘ্রই কিন্তু এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু আবেদন জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। জ্যোতির্ময় সিং মাহাতো এ রাজ্য মহিলা এবং শিশুদের জন্য নিরাপদ নয় বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠালেন, এবং এ রাজ্যে ৩৫৫ ধারা জারি করার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সরাসরি চিঠি লিখে এবার ৩৫৫ ধারা জারির আবেদন জানিয়েছেন। আজ কুলতলিতে যে ঘটনা ঘটেছে, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং সেই খুনের ঘটনার প্রেক্ষিতে যখন বেশ কিছুক্ষণ থেকে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা, তখনই তার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়, কিন্তু থানা সেই সময় উপযুক্ত পদক্ষেপ করেনি, এবং সেই কারণেই তাদের ক্ষোভ। এবং ধর্ষণ এবং খুনের ঘটনার পরে তারপরে পুলিশ অবশ্য পদক্ষেপ করেছে। এই ঘটনার পরেই আমরা দেখেছি বিধায়ক এবং স্থানীয় সাংসদ তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন স্থানীয় জনতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে স্থানীয় দুই জনপ্রতিনিধি, বিধায়ক গণেশ মণ্ডল এবং সাংসদ প্রতিমা মণ্ডল, তাদের বিরুদ্ধে এই ক্ষোভটা কেন স্থানীয় বাসিন্দাদের? একদমই, দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে কুলতলি যে মহিষমারি ক্যাম্প আছে, সেই ক্যাম্পে কিন্তু দীর্ঘদিন ধরেই চলতো তৃণমূল কংগ্রেস কর্মীদের দাদাগিরি। সেখানে কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মীরা আড্ডা মারত। গতকাল যখন এই নাবালিকার পরিবার যখন যায় এই মহিষমারি ক্যাম্পে, তখন সেখান থেকে তাদের রিফিউজ করা হয়, এবং তারা দুটো থানায় ঘুরে অবশেষে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে কিন্তু তারপরে আজ ভোরে যখন নাবালিকার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়, তারপরে কিন্তু বিধায়ক ওই নাবালিকার বাড়ি যায়, এবং তখন ক্ষুব্ধ গ্রামবাসীরা সেই বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, এবং বিধায়ককে সেখান
থেকে চলে যেতে বাধ্য হয়। আর কিছুক্ষণ আগেই এখান থেকে পদ্মারাট হাসপাতালে যেখানে রয়েছে ওই নাবালিকার মৃতদেহ, সেখানে আসেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। তাকেও কিন্তু গো ব্যাক স্লোগান এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখায় যে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিকে কিন্তু ওই জায়গায় উপস্থিত হন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল, এছাড়াও উপস্থিত হন সিপিআইএম নেত্রী মীনাক্ষী, এবং তাদেরকে কিন্তু এই যে গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ, এবং পদ্মারাট গ্রামীণ হাসপাতালে কিন্তু তারা সেই পুলিশের ওপরেও কিন্তু বিক্ষোভ দেখায়। যেটা প্রিয় গোপাল জানতে চাইবো, এক্ষেত্রে আজকে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তিনি তার নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়, পুলিশের সঙ্গেও বচসা হয়েছে। বিজেপির ঠিক বক্তব্যটা ঠিক কি এবং তাদের কি কি দাবি রয়েছে প্রশাসনের কাছে? একদমই পরিষ্কার করেছে যে দাবি যে আরজিকর কাণ্ডের পরেই আবার এই নাবালিকা ধর্ষণ, পর এই নাবালিকা ধর্ষণ, তাদের প্রথম যে দাবি যে কেন তাদের এই নাবালিকার বাড়ির যে কমপ্লেন যে মহিষমারি পুলিশ ক্যাম্পে নেওয়া হয়নি, আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের কেন ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, সেই গ্রামে পুলিশ কেন বাধা দিচ্ছে। সেই জন্যই কিন্তু বারুইপুরে এসডিপিওর সঙ্গে একদম মুখোমুখি বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে আজকে বামেদের নেত্রী ডিওএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তার সঙ্গে যথেষ্ট বচসায় তিনি জড়িয়ে পড়েন স্থানীয় প্রশাসনের সঙ্গে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়। এই মুহূর্তে যে পরিস্থিতি, যেখানে স্থানীয় দুই জনপ্রতিনিধিকে, দুজনেই শাসক দলের, তাদের বিরুদ্ধে যে ক্ষোভ, তারপর স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে ক্ষোভ প্রশমনে তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়েছে? কেন এই ক্ষোভ, তারা সেটাকে কিভাবে দেখছে? একদমই যে ক্ষোভের কারণ হচ্ছে কালকে যখন নাবালিকা যখন নিখোঁজ হয়, তখন তার পরিবারের লোকজন এলাকায় যে স্থানীয় প্রধান, সেই প্রধানের কাছে যায় এবং সেই প্রধানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা আছে। সেই সিসিটিভি ক্যামেরায় কিন্তু তাদের বাড়ির লোকজন দেখতে যায়, তখন প্রধান সেই সিসিটিভি দেখায় না। প্রধান যেটা বলে যে সিসিটিভি ক্যামেরা কারেন্ট চলে গেলে সব উঠে যায়। এরই পরে কিন্তু সকালে যখন দেহ পাওয়া যায়, তখন তারা শাসক দলের ওপরে আরো খেপে যায়, এবং যখনই বিধায়ক ঢোকে তখনই বিধায়ককে ঘিরে এমনকি মারমুখো হয়ে গ্রামবাসীরা। ইতিমধ্যে কিন্তু এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে, কিন্তু চাপা রয়েছে। আপাতত এখন এলাকা শান্ত বললেই চলে, কিন্তু রয়েছে চাপা উত্তেজনা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়। আপনাদের কি বলেছেন অগ্নিমিত্রা পাল শোনাবো। बच्ची का डेड बॉडी आज मिला सुबह में, उसका डेड बॉडी मिला और उसका डेड बॉडी में उसका मुंह पूरा खतो बिखतो, और जो उसका बॉडी को देखे हैं सारा शरीर में ठीक हमारे अभया का जैसा सारा शरीर में उसका एकदम माने इंजुरी मार्क्स। तो ये गैंग रेप हो रेप ना हो, ऐसे खून हो, मुझे मालूम नहीं है। हम लोग को एक ही दाबी है, आरजी कॉर में बॉडी प्रिजर्व नहीं किया गया था, यहाँ पर बॉडी प्रिजर्व करना पड़ेगा। हम लोग अगर काटापुकुर सरकारी जगह से आप पोस्टमार्टम कर रहे तो एक सेंट्रल गवर्नमेंट का न्यूट्रल हॉस्पिटल से पोस्टमार्टम करना है। এই ঘটনার ক্ষেত্রে গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ হওয়ার পরেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও সেই অর্থে পুলিশি তৎপরতা ছিল না তার কন্যাকে খুঁজে বার করার জন্য, এমনটাই অভিযোগ করা হচ্ছে নিহত নাবালিকার পরিবারের পক্ষ থেকে। কি অভিযোগ ওই পরিবারের, আমরা শোনাবো। বলে বেরিয়েছে যে আমি ঘরে যাচ্ছি। পুলিশের কাছে আপনারা কখন যান সাহায্য নিতে? 8টার দিকেই। তার আগে তো জানি না। ওর বন্ধুর সাথে এসছিল, বন্ধুর কাছে ওর বাবা জিজ্ঞাসা করেছিল, ওর বন্ধু বলল কার সাইকেলে উঠে ওইদিকে চলে গেছে। পুলিশ বলেছিল কুলতলি থানাতে যেতে। ওর বাবা বলেছিল কি যে মিসিংটা তো হয়েছে আমার জয়নগর থানায় থেকে, তাহলে আমি আপনাদের কাছে আসবো না তো কাদের কাছে আসবো। আমরা জয়নগর থানাতে যাই বেলা 12:30 নাগাদ, ওখানে রিপোর্ট নেয়। আমি দাবি রাখতে চাই যে আমার সন্তানকে যেভাবে অপরাধী মেরেছে, অপরাধীকে প্রশাসন নয় আমি শাস্তি দেবো, আমার হাতে তুলে দিক। আর সেটা যদি না পারে প্রশাসন চুরি পরে বসে থাকুক, চুরি যদি না কিনতে পারে আমি টাকা দেব, আমার হাতে তুলে দিতে হবে প্রশাসনকে, অপরাধীকে।
সিসিটিভি ক্যামেরাটা ওর বাবা দেখতে চেয়েছিল যে আমার বাচ্চারা নাকি সাইকেলে উঠেছে, আমি একটু কাজ সাইকেলে উঠেছে, কোথায় নিয়ে গেছে একটু দেখতে চাই, উনি দেখায়নি। বলে কেন কারেন্ট চলে গেলে নাকি উড়ে যায় সব, আমি বিশ্বাস করি না, প্রধান এটা আমার সাহায্য করেনি। এ বিষয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তার প্রেক্ষিতে কি বলছেন জেলা পুলিশ সুপার শোনাবো। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে, আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প, আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি, খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেজ ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ, 12:30টায় কেস করেছি। কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি, 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম, আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে, কি বলেছেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, আমরা শোনাবো। পুলিশ অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে, এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। গোটা বাংলাটাই অসুরক্ষিত। যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এ কোনো উত্তর দেওয়া যায় না, এগুলো বলা যায় না কিছু। পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। ক্লাস 4-এ পড়া মেয়ে ফিরছে, পড়া থেকে ফিরছে, পাওয়া গেল না। লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে, সন্দেহভাজন আন্দাজ করলো, পুলিশের কাছে গেল, পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। এবং তারপর পুলিশ চুপ। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে? কি চায় সরকার? কি চায়? মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে? মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে। উনি তো, আমি অবাক হয়ে যাচ্ছি, এ বাংলা কোন পথে চলেছে। দুর্ভাগ্যের বিষয়, যখন আমরা মা দুর্গার আরাধনা করছি যে মা দুর্গা মর্তে এসে অসুর নিধন করবেন, তখন আমাদের বাড়ির দুর্গা একের পর এক চলে যাচ্ছেন সংগঠিত একটা দুষ্ট চক্রের দ্বারা, তাদের খুন করা হচ্ছে। এটা সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আপনার অনেক বেশি সেন্সিটিভ রোল প্লে করা প্রয়োজন। কেন পুলিশ প্রশাসনকে বলছেন না? যদি সময় সত্যি আপনি না দিতে পারেন হোম ডিপার্টমেন্টকে দেখাশুনোর জন্য, চালনা করার জন্য, অন্য কাউকে নিয়োগ করুন। যে সুবিচার চাই, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং যে পুলিশ কর্মীরা এই বিষয়টিকে সিরিয়াসলি নেননি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের, শোনাবো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বক্তব্য, কারণ পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আরজিকর কাণ্ডেও আপনারা দেখেছেন 24 ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল, তারপরে সিবিআই আর নতুন কিছু করতে পারেনি। এখানেও পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাহলে পুলিশ নিষ্ক্রিয় বলা যায় কি করে? ঘটনা একটা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা। সেখানে রাজনীতি না করে সমাজের থেকে এই অপরাধ, এই ক্যান্সার দূর করার কথা ভাবা উচিত।
এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব সুকান্ত মজুমদারের মতন লোকরা কিছু ঘটলে রাজনৈতিক রুটি ভাজতে শুরু করেন, এটা উচিত নয়। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। কুলতলিতে নাবালিকা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে আগামীকাল রবিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগামীকাল এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামীকাল এই থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আজকেও আমরা দেখেছিলাম ঘটনাস্থলে গিয়েছিলেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তার নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা এবং আগামীকাল থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে, যার নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক এই থানা ঘেরাও কর্মসূচি ঠিক কখন শুরু হতে চলেছে এবং তার প্রেক্ষিতে রাজ্য বিজেপির কি বক্তব্য? আগামীকাল বেলা 11টার সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যাবেন সেখানে কুলতলি এবং সেখানে গিয়ে তিনি থানা কিন্তু ঘেরাও করবেন। এমনটাই কর্মসূচি, কেবল তাই নয়, যার উপর অত্যাচার হয়েছে সেই নাবালিকা তার বাড়িতেও যাবে, তাদের সঙ্গে কথা বলবেন। এবং ইতিমধ্যেই সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু রওনা দিয়েছেন, তিনি বালুরঘাটে আছেন, বালুরঘাট থেকে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে এবং আগামীকাল তিনি 11টার মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্র খবর। এবং যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই কিন্তু জানো যে সেখানে পুলিশের উপর সাধারণ মানুষের রীতিমতো ভাঙচুর চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকে তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও কলকাতা থেকে মিসিং যে অভিযোগ স্থানীয় মানুষদের যে পুলিশের কাছে যখন অভিযোগ জানিয়েছে, পুলিশ সেই অভিযোগ কিন্তু প্রথমে নিতে চায়নি, যদিও পুলিশ সূত্রে বলা হচ্ছে তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে এমনটাই জানিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কুলতলিতে নাবালিকা ধর্ষণ করে হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। আজ দুপুরে আসানসোলের রবীন্দ্রনগর মোড় থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড় পর্যন্ত কালো টি শার্ট পরে মিছিল করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের। টি শার্টে স্লোগান লেখা রয়েছে যে বাংলা নিজের মেয়ের বিচার চায়, এমনটাই বলা হয়েছে সেই টি শার্টে। এবং উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যানার নিয়ে তারা আজ আসানসোলের পথে নেমেছিলেন এবং সেই কর্মসূচি আজ দেখতে পাওয়া গেল আসানসোলে। বাংলা মেয়েদের জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এই মিছিল কর্মসূচিতে বিজেপির পক্ষ থেকে ঠিক কি কি বার্তা দেওয়া হলো প্রশাসনের উদ্দেশ্যে? দেখো অঙ্কুর, তোমাকে বলে রাখি এই যে কুলতলির যে ঘটনা, সেই কুলতলির ঘটনার প্রতিবাদে এই যে নাবালিকা ধর্ষণ খুন এবং ধর্ষণ ও খুনের কাণ্ডের প্রতিবাদে তারা আজকে আসানসোলের যে রবীন্দ্রনগর মোড় সেখান থেকে মিছিল বার করে ভগৎ সিং মোড় পর্যন্ত একটা মিছিল করে তারা। এবং তারা প্রত্যেকে কর্মী সমর্থকরা একটি কালো টি শার্ট পরে আছে এবং সেখানে কালো প্রতিবাদ জানাচ্ছে, পাশাপাশি কালো টি শার্টে লেখা তিলোত্তমার বিচার চাই। এই যে তারা তাদের মূল বক্তব্য প্রশাসনের উদ্দেশ্যে যে এই যে তিলোত্তমা খালি যে আর্জি করে ঘটনা, তিলোত্তমার ঘটনা নয়, রাজ্যে যে সারা জায়গায় যে এই যে তিলোত্তমার মতন ঘটনা ঘটছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে কালকে যে কুলতলিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তাদের আজকে এই মিছিল এবং তাদের বক্তব্য যে যদি এই ধরনের ঘটনার কোনো বিচার না পাওয়া যায় তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। শুধু আসানসোলে নয়, রাজ্যের সব জায়গাতেই বিজেপি তাদের আন্দোলন নামবে এবং সেই প্রতিবাদেই তাদের আজকে এই মিছিল এবং এই বার্তা তাদের প্রশাসনের প্রতি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং সেই তদন্তের ফলে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর তাকে আদালতে পেশ করা হয়। অন্যদিকে এই ঘটনার
ময়না তদন্ত করা হবে এবং কলকাতায় নিয়ে আসা হচ্ছে মরদেহ। বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে আর.জি. করের ক্ষেত্রে যেমন মরদেহ পোস্টমর্টেমের পরেই পুড়িয়ে দেওয়া হয়েছিল, এক্ষেত্রে মরদেহ সংরক্ষণ করতে হবে। অন্যদিকে এই অভিযুক্তকে গ্রেপ্তার করার পর আজকে আদালতে পেশ করা হয়। নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিউ টাউন যাত্রাগাছি এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে বলে জানতে পারা যাচ্ছে। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নিউ টাউনের যাত্রাগাছি এলাকার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঘটনাটা ঠিক কি হয়েছে? ঘটনার প্রেক্ষিতে কাকে গ্রেপ্তার করা হয়েছে? রাতে কিন্তু নিউ টাউনের যে যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী, এইখানেই কিন্তু 16 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। এক প্রতিবেশীর বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ। প্রতিবেশী ব্যক্তি অভিযুক্ত, তার নাম সঞ্জয় হালদার। তিনি কিন্তু যখন বাচ্চার কিন্তু যখন বাড়িতে বাবা মা ছিলেন না, সেই সময় কিন্তু সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সুলুঙ্গু নিউ টাউনের বিবেকানন্দ পল্লী। এরপরেই যখন নিউ টাউন থানার পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন ব্যাপক হারে কিন্তু উত্তেজনা বাড়ে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তারপরেই কিন্তু অভিযুক্ত সঞ্জয় হালদারকে কিন্তু আটক করে নিউ টাউন থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই কিন্তু অভিযুক্ত সঞ্জয় হালদারকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে নিউ টাউন থানার পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার সরাসরি অভিযোগ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার বক্তব্য, নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুন করার চক্রান্ত করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি বলছেন অর্জুন সিং? যে গুলি এবং বোমা চলার যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরেই শনিবার আজকে সকালবেলায় অর্জুন সিং এর তরফ থেকে অভিযোগ করা হয়। সেই অভিযোগে পরিষ্কার বলা হয় যে নবান্ন থেকে বসে মুখ্যমন্ত্রী তাকে খুন করার চক্রান্ত করছে। আরো বলে যে পশ্চিমবঙ্গ জুড়ে যত প্রতিবাদীরা রয়েছেন, সেই অভয়ার কাণ্ড যারা প্রতিবাদ করছেন শুরু করে এবং আরো যারা প্রতিবাদ করছেন তাদের প্রত্যেকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং প্রতি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে। এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনাতেও কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি ভাবে দায়ী করেছেন অর্জুন সিং। তিনি জানিয়েছেন যে নবান্ন থেকে এর গতকালের ঘটনা প্রথম নয়, এর আগেও বহুবার আমি সাংবাদিকদের মুখোমুখি বারবার করে জানিয়েছি যে আমাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে নবান্নে বসে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সম্পূর্ণ বিষয়টি তিনি গুরুত্ব দিতে না, তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব তারা পরিষ্কার জানিয়েছেন যে সাংবাদিক মহলে নিজের নাম রাখার জন্য এবং সংবাদ মাধ্যমে নিজের নাম দেখিয়ে রাখার জন্যই কিন্তু অর্জুন সিং এমন ধরনের কথাবার্তা বলে চলেছেন। যদিও এই কথা আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। কি বলেছেন ঠিক অর্জুন সিং এবং তার প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের শোনাবো। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন, সবাইকে। আজকে অভয়া কাণ্ডের পরে আজকে 55 দিনের মধ্যে যে ব্যাকফুটে গেছেন মমতা ব্যানার্জি, এখন উনার কাছে একটাই রাসায়ন আছে, একটাই কেমিস্ট্রি আছে कि उन्हीं যারা প্রতিবাদী কণ্ঠ আছে, সোশ্যাল সমাজের লোক হোক, সামাজিক লোক হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই সরব হবেন, পলিটিক্যাল লোক হোক, যে পার্টি হোক, এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন নয়, সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে। তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্য উনি এই প্ল্যানটা করেছেন। কখন যে কি করবেন আর কোন নাটকের ডায়লগ দেবেন, আর কালকে যা ঘটনা তার পারিবারিক সমস্যা,
সবাই জানে। একই বাড়ি থেকে বেরোচ্ছে, একই জায়গায় গাড়ি রাখে, একই চত্বরে থাকে, সকালে উঠে একটু মহড়া দিয়ে দেয়, মারামারি খেলা, একটুখানি বন্দুক, একটুখানি বোমা, যে বোমাতে কেউ মরে না, তারপরেতে আবার একসঙ্গে খাওয়া দাওয়া, সব ভাই বিরাট। জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে না কলকাতা পুলিশের, খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জুনিয়র ডাক্তাররা এই যে অবস্থান কর্মসূচি শুরু করেছেন, একেবারে ঘন্টা মিনিট ধরে তারা হুঁশিয়ারি দিয়েছে রাজ্য প্রশাসনকে। সেই যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে আপত্তি রয়েছে কলকাতা পুলিশের। একটি মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এই মেলের ঠিক কি কারণে আপত্তির কথা জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে? সত্যসুন্দর, দেখো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে গতকাল ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে সেখানে অবস্থান বিক্ষোভ এবং অনশনের যে অনুমতি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের থেকে, আজকে পাল্টা মেল করে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে জানিয়েছে যে সেই অনুমতি লালবাজারের তরফে দেওয়া হচ্ছে না। তার কারণ হিসেবে মেলে যে কারণগুলি উল্লেখ করা হয়েছে, এক হলো যে উৎসবের মরশুমে ধর্মতলা একেবারে শহরের প্রাণকেন্দ্রে, সেখানে কিন্তু বহু মানুষ সেখান থেকে যাতায়াত করেন এবং সেক্ষেত্রে যানজটের একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এমনটাই কিন্তু ট্রাফিক বিভাগ মনে করছে। সেক্ষেত্রে এই অনুমতি তারা দিচ্ছে না, এমনটা কিন্তু পাল্টা মেলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টকে জানানো হয়েছে যে অবস্থান বিক্ষোভ বা কর্মসূচি, সেই কর্মসূচিতে সাধারণ মানুষের ভোগান্তির একটা আশঙ্কা থাকছে এবং সেই কারণেই কিন্তু সেই অনুমতি লালবাজারের তরফে দেওয়া হচ্ছে না। যদিও এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে তারা তাদের অবস্থানে অনড় থাকবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। সেক্ষেত্রে তারা পরবর্তী কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। জুনিয়র ডাক্তারদের ধর্ণা কর্মসূচি নিয়ে মামলা করা হলো কলকাতা পুলিশের পক্ষ থেকে। মামলা দায়ের করা হয়েছে, এর আগেই মেল দিয়ে জানানো হয়েছিল, এবার মামলা করা হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এই মামলা করার কারণ ঠিক কি বলা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে? যেভাবে বেআইনি ভাবে যে তারা অ্যাসেম্বল হয়েছে, অর্থাৎ বেআইনি ভাবে যে জমায়েত করেছে, গতকালকে যে পারমিশন তাদের ছিল ধর্মতলা অবধি, এবং সেই ধর্মতলা অবধি র্যালি করেছে, তারা সেখানে বসে যায় এবং বেশ কয়েক ঘন্টা প্রায় সেখানে, অর্থাৎ ধর্মতলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোড ডরিনা ক্রসিং ওয়াই চ্যানেল, সেখানে তারা অবস্থান বিক্ষোভ দেখে এবং তারপরে তারা একটি স্টেজ করে এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভে আজ থেকে তারা যাবে এবং অনশনে যাবে বলে এমনটাই তারা জানাচ্ছে, অলিখিতভাবে জানিয়েছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে আজকে কলকাতা পুলিশের তরফ থেকে একটি ইমেল করা হয় তাদেরকে এবং সেই ইমেলে বলা হয় স্পষ্টত যে না জানানো হয় এবং সেখানে বলা হয় যে তারা যদি এই ধরনের কর্মবিরতি বা এই ধরনের কাজ যদি সেখানে, অর্থাৎ ধর্মতলা চত্বর করে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের সমস্যা হবে, সামনে দুর্গাপুজো রয়েছে, এই ধরনের বক্তব্য তারা ইমেলে বলে এবং তারপরেও তারা সেখান থেকে ওঠেনি এবং তারপরে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে একটি মামলা রুজু করা হয় এবং সেটা আনলফুল অ্যাসেম্বলির ধারা দেওয়া হয় সেখানে, এবং ইতিমধ্যেই যে মামলা রুজু করেছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে আবেদনও তাদের কাছে করা হচ্ছে যে তারা যাতে এখান থেকে উঠে যায়। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। প্রৌঢ়কে পিছমোড়া করে বেঁধে শ্বাসরোধ করে খুন ও হাওড়ার আন্দুলের ঘটনা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তের পর কি অনুমান পুলিশের? দেখো, প্রাথমিক তদন্তে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে বলে রাখছি তোমাকে, হাওড়া সাগরাইল থানার এলাকায় আন্দুল পূর্ব পাড়ার ঘটনা। সকালবেলায় যখন ডাকাডাকি করছিল, এখন বেরোচ্ছিল না, তারপরে ঘরের ভেতরে ঢুকে দেখে পিঠ মোড়া গাছের পেছনে হাত বেঁধে যেভাবে উপর করে ফেলা ছিল, দেখে মনে হচ্ছে বেশ কয়েকজন মিলে তাকে খুন করে এই ঘরেতে রেখে দিয়েছে। সেই সাগরাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়, গিয়ে তদন্ত করে দেখছে। এই মুহূর্তে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ যে পৌর মারা গেছে তারই ভাইয়ের বউয়ের সাথে থাকতে, তার ভাই মারা গেছিল বেশ কিছুদিন আগে, তার বউয়ের সাথেই ওঠা বসা করতেন, থাকতেন, বিভিন্নভাবে অবৈধ সম্পর্কে ছিল এবং সম্পত্তির জন্য এই খুন কিনা সেটাও সাগরাইল থানার
পুলিশ খতিয়ে দেখছে, তবে এই মুহূর্তে এরকার যে সিসিটিভি ফুটেজ সেটাও দেখাচ্ছে, যেহেতু বেশ কয়েকজন এসেছে বলে মনে হচ্ছে, একাই ঘটনা সম্ভব না। অর্থাৎ কুণাল ভট্টাচার্য, আনুমানিক বয়স তার 62 বছর, একাই থাকতেন। এই খুন নিয়ে পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে, আরো খতিয়ে দেখে কি কারণে এই খুন। একেবারেই জগন্নাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে পর পুলিশ খতিয়ে দেখছে সম্পত্তির কারণে খুন, নাকি একজন খুন করেছে, নাকি অনেকে মিলে ছিল, সেই প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। হাওড়ার বেলুড়ে রাজেন শেঠ লেনে একটি বহুতল আবাসন, সেটি খানিকটা হেলে পড়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কখন এই বিষয়টি পরিলক্ষিত হয়, তারপর থেকে এখনো পর্যন্ত খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত হবেন স্থানীয় বাসিন্দারা, স্বাভাবিক, কিন্তু কি পদক্ষেপ হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে? আপনাদের জানিয়ে রাখি, এই রাজেন শেঠ লেনের এই আবাসনটি হেলে পড়েছে এবং খুব স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত হয়ে আবাসন ছেড়ে বেরিয়ে গিয়েছেন। 6 মাস আগেই তৈরি হয়েছে আবাসন, তার মধ্যেই এই ঘটনা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। হরিয়ানায় আজ 90 আসনে বিধানসভা নির্বাচন চলছে। এক দফাতেই 90 আসনের বিধানসভা নির্বাচন, 46 হচ্ছে ম্যাজিক ফিগার। কিন্তু এখানে পদ্ম শিবিরের হাল নিয়ে সন্দেহ প্রকাশ করছে রাজনৈতিক মহল, কারণ 10 বছরের শাসনকাল পদ্ম শিবিরের এই হরিয়ানা রাজ্যে, এবং সেখানে এবার দেখতে পাওয়া গেল তুলনায় কম প্রচারে নামতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা শেষবার দেখেছি অশোক তানওয়ারের মতো একজন বিজেপি নেতা 1 ঘন্টা আগে বিজেপির মঞ্চে থাকার পর তিনি কংগ্রেসে যোগদান করেন। ফলে এই বিষয়গুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। হরিয়ানার বিধানসভা নির্বাচনের বিষয়ে বিশ্লেষণ শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত। দেবাশিস দা, ঠিক কি মনে করছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি কেন এবার মাত্র 4 বার সামনে আনলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে? কি মনে করছেন? দেখো, এখন অবধি যা আমাদের কাছে খবর, যে বেলা 3টে অবধি যা ভোট হয়েছে তাতে 49% ভোট পড়েছে। এই ভোট আরও বাড়বে, কারণ 5টা অবধি ভোট আছে এবং 5টার পরেও যারা ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবেন তাদেরও ভোট নিতে হবে। কাজেই এই মাত্রাটা, এই শতাংশটা আরও বাড়বে। যদি ভোট খুব বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যায় যে সেটা কিছুটা প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত আর কি। সেক্ষেত্রে গত 10 বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে, তার মধ্যে কিছু দুর্নীতি, তারপরে সাম্প্রতিক কৃষক আন্দোলন, তারপরে কৃষক আন্দোলন তো রয়েছে, এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে বিজেপি অস্বস্তিতে আছে, নিজের দলের খেয়ে তুঙ্গে। পাশাপাশি এবারে যে মূল লড়াই বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে, এছাড়াও ভোটের ময়দানে রয়েছে আপ, আইএনএলডি, বিএসপি, জেজেপি, আজাদ সমাজ পার্টি, এরকম বিভিন্ন দল আছে, তারা একটা জোট করেছে। তবে মূল লড়াই কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের। এক্ষেত্রে আমি বলে রাখি, গত লোকসভা ভোটে, গত কয়েক মাস আগে যে লোকসভা ভোট হয়েছে তাতে বিজেপি ভোট পেয়েছিল 46% এবং কংগ্রেস 44%। অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ফারাক 44। এরই মধ্যে তুমি যেটা বললে যে বিজেপির বিশিষ্ট নেতা অশোক তানওয়ার, যিনি বৃহস্পতিবার পর্যন্ত বিজেপিতে ছিলেন, তিনি বৃহস্পতিবার বিজেপির একটি সভাতে যোগও দেন। তার ঘণ্টাখানেকের মধ্যে তিনি রাহুল গান্ধীর একটি সভায় যোগ দিয়েছেন কংগ্রেসে, এবং এটা কিন্তু একটা বিজেপির পক্ষে বড় ধাক্কা। এবং গত 19 সালের লোকসভা ভোটে যে সমস্ত কংগ্রেস নেতা দল ছেড়ে বিজেপি বা আপে চলে গিয়েছিলেন, তারা একে একে ফিরতে শুরু করেছেন। তার অন্যতম হচ্ছেন অশোক তানওয়ার এবং সুনীল জাখর, যিনি প্রয়াত লোকসভার স্পিকার বলরাম জাখরের ছেলে, তিনি পাঞ্জাব বিজেপির এখন রাজ্য সভাপতি, তিনিও কংগ্রেসে ফিরতে পারেন বলে এরকম শোনা যাচ্ছে। সব মিলিয়ে বলাই যায় বিজেপি কিন্তু বেশ চাপে আছে। এবং তুমি যেটা বললে যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে কিন্তু শেষ মুহূর্তের প্রচারে খুব একটা দেখা যায়নি, যিনি কিছুদিন আগেও ব্যাপক প্রচার চালিয়েছেন, কিন্তু গত দুদিনে তাদের পাত্তা পাওয়া যায়নি। এবং বিজেপির অন্দরেই এরকম গুঞ্জন উঠেছে, তবে কি বিজেপি হাল ছেড়ে দিল? তাহলে
মাত্র নরেন্দ্র মোদী মাত্র 4টে সভা করেছেন, অমিত শাহ সেরকমই গোটা 4 মাত্র সভা করেছেন, যেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা রোড শো করেছেন। সেখানে কেন মোদী রোড শো করলেন না? যেটা বলা হয় যে মোদী হচ্ছে একমাত্র ভোটের মুখ, সে লোকসভা হোক বিধানসভা হোক, সেখানে মোদী যেভাবে প্রচারে আসা উচিত ছিল, বিজেপি সূত্রে বলা হচ্ছে, রাজ্য বিজেপি সূত্রে, যে মোদী কিন্তু সেরকম ভোট প্রচার করেনি এবং যেগুলো তিনি মোকাবিলা করতে পারতেন সেগুলো করা হয়নি। তার মধ্যে আরেকটি বিষয় আমি তোমাকে বলে রাখি, বিনেশ ফোগত এবং বজরং পুনিয়ার মতো কুস্তিগির যাদের বিরুদ্ধে নানান লাঞ্ছনা করা হয়েছিল, সেটা ইতিহাস আমরা সবাই জানি। এবং এই দুজনকে কিন্তু কংগ্রেস এবার বড় বাজি ধরেছে, তারা দুজনেই প্রার্থী হয়েছেন এবং তারা ভোটের প্রচারে যথেষ্ট সাড়া পেয়েছেন। সব মিলিয়ে রাজনৈতিক মহল মনে করছে এবারে বিজেপি বেশ চাপে। আজ সকালেও বিজেপি যদিও দাবি করেছেন, বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যিনি এখন কেন্দ্রের মন্ত্রী মনোহর লাল খাট্টার দাবি করেছেন যে আমরা 75টা আসন পাবো। আবার পাল্টা দাবি করেছেন ভূপিন্দর সিং হুডা, যিনি কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন যে কংগ্রেস আসছে, বিজেপি যাচ্ছে। আজকেই সন্ধ্যাবেলা ভোটের পর এক্সিট পোল হয়ে যাবে, তাতে কিছুটা ফলাফলের ইঙ্গিত পাওয়া যাবে। যদিও সবসময় যে এই এক্সিট পোলের ফলাফল মেলে এমনটা নয়, তবে একটা আভাস পাওয়া যায়। তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 8 তারিখ মঙ্গলবার পর্যন্ত। একেবারেই ধন্যবাদ দেবাশিস দা। যে তথ্য আমরা পেলাম আপনাদের জানিয়ে রাখি, 2019 সালের যে নির্বাচনী প্রচার বা 2014 10টা সভা করেছিলেন প্রধানমন্ত্রী, 2019-এ 7টা সভা করেছিলেন, এবার মাত্র 4টি সভা করেছেন তিনি। আজকে 6 তারিখ কিন্তু লাস্ট সভা তিনি করেছেন 1 অক্টোবর, অন্যদিকে 29শে সেপ্টেম্বর লাস্ট সভা করেছেন অমিত শাহ। ফলে এগুলো থেকেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের পক্ষ থেকে যে বিজেপি যেন এ রাজ্যে নির্বাচনী প্রচারে খানিকটা পিছিয়ে, হয়তো 10 বছরের যে প্রতিষ্ঠান বিরোধিতা সে কথা মাথায় রেখেই বিজেপির নিচু তলার অনেক কর্মী সমর্থক এবার কংগ্রেসে যোগদান করেছেন এবং এই নির্বাচনে আজকে ভোট দিয়ে বিজেপি সহ এই রাজ্যের শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা ভোট দেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় কি বলেছেন আমরা শোনাবো। वोट जरूर पोल करें, 100% मतदान हो। ये लोकतंत्र की खूबसूरती भी है, लोकतंत्र की मजबूती भी है। मेरा हरियाणा प्रदेश के सभी नागरिकों से, क्योंकि राष्ट्र मजबूत हो, प्रदेश मजबूत हो, उसको लेकर के हमने ये विकसित हरियाणा, विकसित भारत, और उसको लेकर के हम अपना वोट पोल करें। ये कास्ट को अपना वोट बैंक मान करके हमेशा काम करते रहे हैं। हमने कभी भी किसी कास्ट को वोट बैंक नहीं माना है। हम तो जैसे हरियाणा की बात मैं करता हूं तो हरियाणा के पूरे समाज को एक यानी समकक्ष देख करके और उनको हम जो है उनके लिए काम करते हैं, उनकी सेवा करते हैं। 10 साल में जो अत्याचार सह रहे हैं लोग, उसके खिलाफ रोजगार, जो आज हरियाणा में रोजगार की कमी हो रही है, आप उसको देखते हुए कि भाई हमने जो 2005 से लेकर 14 तक जो सरकार थी उसमें हर वर्ग का विकास हुआ था। तो जो पिछले 10 साल अभी जो चल रहे हैं उनमें पिछले 10 सालों में जो हरियाणा की दशा और दिशा हुई है उसको ध्यान में रखते हुए, चाहे वो खिलाड़ियों की है, चाहे किसानों की है, जवानों की है, किसी वर्ग को लगा लो आप, सरपंच है, आशा वर्कर थी, जो भी वर्ग, जिस भी वर्ग ने आवाज उठाई उस पर सभी पे लाठियां बरसाई गई है। तो उस चीज को ध्यान में रखते हुए आप ज्यादा से ज्यादा मतदान करें। बीइंग द यूथ ऑफ दिस कंट्री कि हम सब अपना वोट डालें और जो भी आपकी समझदारी से आपको बेस्ट कैंडिडेट लगता है, बेस्ट लीडर लगता है अपने देश के लिए, आई थिंक हम सबको उसके लिए वोट करना चाहिए। बिकॉज हमारे छोटे छोटे स्टेप्स ही हमें बड़ी ऊंचाइयों तक लेके जाएंगे। और डेवलपमेंट की जहाँ तक बात करें तो काफ़ी हद तक हमारे हाथ में है कि हम किसको चूज़ करें और फिर वो इंसान आगे जाके हमारे सपनों को पूरा करे। মালদার হবিপুরে বিজেপি জেলা পরিষদের সদস্যের উপর হামলার অভিযোগ এবং সেই বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। মারধর করে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই বিজেপির সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদার হবিপুরে। আপনাদের জানিয়ে রাখি, হামলার ঘটনায় ইতিমধ্যেই হবিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুজোর মধ্যেও কি বৃষ্টি চলবে? সামনের সপ্তাহে পুজো এবং তার আগে খুব স্বাভাবিকভাবে আজকেও আমরা দেখেছি যে তিলোত্তমার আকাশ যথেষ্ট মেঘলা রয়েছে, বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে খবর পাওয়া গিয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী কয়েকদিনের পূর্বাভাস কি রয়েছে? আগামী কাল পর্যন্ত মেঘলা আকাশ থাকবে বলেই আমরা জানতে পারছি, কিন্তু বাকি আগামী সপ্তাহ, যে সপ্তাহে শুরু হচ্ছে পুজো, সেই সপ্তাহে আর মাত্র 4 দিন বাকি। সেই 4 দিনে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কি রয়েছে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি রবিবার পর্যন্ত মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত 2 24 পরগনা, হুগলি, 2 বর্ধমান, বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।